আমরা নমস্কার। আজকে আমরা জানবো ইউনিফিকেশন অফ ইটালি। আমরা ইউনিফিকেশন অফ দ্য ইংল্যান্ড হয়ে গেছে, ইউনিফিকেশন অফ দ্য জার্মানি হয়ে গেছে। ঠিক ইউনিফিকেশন জার্মানি যেটা হচ্ছিল, ঠিক সেই সময়টা ইউনিফিকেশন অফ ইটালিও হয়েছে। তো ওটা আমরা আলাদা করে একটা পুরো এই ব্যাপারটা জেনে নিই। প্রথমে আমরা খুব তাড়াতাড়ি করে আগে জেনে নিই যে এটা হচ্ছে ইটালি। ইটালিতেই রোমান সাম্রাজ্যটা ছিল, এটা কিন্তু ভালো মতন আমাদের জেনে নেওয়া উচিত। কি ইটালিতে প্রথম ওখানে ডেমোক্রেসি এসেছিল, মানে রিপাবলিক ছিল। ওখানে সেনেট ছিল, রাজাও হতো, সেনেট হতো, সেনেটরা সব কিছু করতো, কিন্তু রাজাদের মোটামুটি আধিপত্যতা বেশি ছিল। এবং আরেকটা কয়েকটা জিনিস আমি ইটালির ব্যাপারে জানিয়ে দিই যে যখন রোমান সাম্রাজ্য প্রায় 2500 সাল আগে এটা ছিল, 2500 সাল আগে রোমান সাম্রাজ্য তৈরি হয়েছিল এবং তার মধ্যে অনেকগুলো রাজা হয়েছে। তার মধ্যে যেটা আমার সব থেকে পছন্দ সেটা হচ্ছে জুলিয়াস সিজার। এবং জুলিয়াস সিজারের নামেই আমাদের মাসের যে বছরের যে মাসটা, সপ্তম মাস যেখানে আমার জন্ম, জুলাই মাস, সেই জন্মটা জুলিয়াস সিজারের নামেই রাখা হয়েছে। এবং তার দাদু জুলিয়াস সিজারের যে নাতি অগাস্টাস, তার নামে আগস্ট মাসটা রাখা হয়েছে। তার মানে এর আগে যখন রোমান সাম্রাজ্যের, মানে আমি যখনকার কথা বলছি তার আগে বছরটা 12 মাসের জায়গায় 10 মাস হতো, কিন্তু রোমান সাম্রাজ্যের সময় এটা চেঞ্জ হয়ে 12 মাস হয়েছে এবং পরের দিকে 3-4টে মাস আরো যোগ করা হয়েছে, তার মধ্যে জুলাই আর আগস্টও হয়েছে। ওই সময় পরে জুলিয়াস সিজার, টাইবেরিয়াস, অগাস্টাস, ক্যালিগুলা, অনেক বড় বড় রাজা হয়েছেন। এবং যখন রোমান সাম্রাজ্য পড়াবো তখন কিন্তু খুব মজার ব্যাপার, আর নেটফ্লিক্সে দেখাচ্ছে, ইটস বিউটিফুল। তো আপনারা ওটা পড়তে পারেন। খুব সুন্দর একটা রাজ্য, যে রাজ্যটা মানে অনেক বড় রাজ্য ছিল। সেটা আমি একটা এখানে ম্যাপ দিয়ে দেবো। এই ম্যাপের মধ্যে আপনারা দেখতে পাবেন কি পুরো একেবারে ইউরোপে এদিক পর্যন্ত নিয়ে, টোটাল নিয়ে এদিকে পুরো এশিয়ার যেমনি অটোমান এম্পায়ার ছিল পুরোটা নিয়ে হচ্ছে রোমান এম্পায়ার। সেই রোমান এম্পায়ারকে দুটো ভাগ করে দেওয়া হয়েছিল। ওই দুটো ভাগ করে দেওয়ার পর এটা ওয়েস্টার্ন রোমান সাম্রাজ্য, আর তারপরে ইস্টার্ন রোমান সাম্রাজ্য হয়েছিল। ওয়েস্টার্ন রোমান সাম্রাজ্যটা ওই 400 সালের, মানে 450-এর মধ্যে ওটা শেষ হয়ে গেছিল, কেন কি ওপর থেকে সাউথ থেকে অনেক আক্রমণ আসছিল, এই জন্য তারপরে ওই রোমান সাম্রাজ্যটা শেষ হয়ে যায়। কিন্তু ইস্টার্ন যে রোমান সাম্রাজ্য ছিল সেটাকে আমরা ব্রাজেন্টাইন এম্পায়ার বলা হয়। সেই এম্পায়ারটা কিন্তু আরো 1000 বছর চললো। তার মানে ওই ব্রাজেন্টাইন এম্পায়ারটা যখন অটোমান এম্পায়ার মানে অটোমান সাম্রাজ্য যখন টার্করা যখন ওটার উপর অ্যাটাক করলো, ওটা কোথায় আছে? কনস্টান্টিনোপল ছিল, যেখানে 1453-তে ওটা শেষ হয়। কনস্টান্টিনোপলের মধ্যে অ্যাটাক করে ওরা টার্করা, এবং তারপরে ওখানে যে হায়া সোফিয়া ছিল, যেটা এখন হায়া সোফিয়া আছে, যেটা এই সবে খুলেছে, ওই হায়া সোফিয়াকে ওরা জয় করেছিল অটোমান এম্পায়ার, মানে অটোমানরা। ওরা এম্পায়ার হওয়ার পর সেই সময় এই পুরো রোমান সাম্রাজ্যটা 1443-এ এটা শেষ হয়। এবং ওই যে 1443-এর যে যুদ্ধটা হয়েছিল, সে একটা বিরাট যুদ্ধ, মানে একটা অদ্ভুত, মানে অনেক রকমের অনেক কিছু হয়েছিল। তখনকার পৃথিবীর সব থেকে বড় কামান আর কি ওটার মধ্যে ইউজ করা হয়েছিল। যে অ্যামেট ছিল, সে এমন একটা কামান বানিয়েছিল, সেই কামানটাও আবার ইটালি থেকেই একজন গিয়ে বানিয়েছিল। হ্যাঁ, তার অনেকগুলো গল্প আছে, ওটা আমি কখনো পড়বো। তাহলে এগুলো ব্যাপারটা এখন হয়ে গেল। তাহলে এবার চলে আসছি এই ইটালি ইউনিফিকেশনে। এবার ইটালি যদি ইউনিফিকেশনটা আমরা দেখি, তার মানে আমরা আবার সেই একই ব্যাপার। ফরাসি বিপ্লবের পর 1815-তে যখন নেপোলিয়ন হেরে যায়, তারপর যখন ফরাসি বিপ্লবের মোটামুটি একটা শেষ হয়, ওই 1815 থেকেই এখানে কিন্তু তখনকার, কেন কি নেপোলিয়ন ইটালিতেও রাজত্ব করেছিল, এবং ইটালিতে যখন রাজত্ব করেছিল এটাকে টুকরো টুকরো করে এরকম করে ভাগ করে দিয়েছিল। হ্যাঁ, এটাকে ভাগ করে দেওয়াতে এটা যেমনি এখন দেখছেন 1 2 3 4 5 6 7 8 9 10টার মতন একটা জায়গা আছে। তাও প্যাটাগন, আমি আগে এইটাকে ওরা ভাগ করে দিয়েছিল। তার মানে আমি সবার আগে ফরাসি বিপ্লবের পর যেটা কি হয়েছিল, কি ওখানে যখন ইটালিতে এসে বা নেপোলিয়ন পুরো ইউরোপের মধ্যে একটা তাণ্ডব সৃষ্টি করেছিল, তারপর সব রাজ্যকে জয় করে নিয়েছিল। যখন ও মারা যায়, তারপর যখন
ভিয়েনা কংগ্রেস হয় তখন রাশিয়া, প্রুসিয়া, অস্ট্রেলিয়ার যে জমিগুলো নেপোলিয়ান জিতে নিয়েছিল, ওরা ভিয়েনা কংগ্রেসের পর ওই জমিগুলো ওরা নিজেরা নিয়ে নেয় এবং ওখানে একটা ট্রিটি সাইন হয় এবং ওরা এমনভাবে করছিল কেন কি তখনও নেপোলিয়ান তো হেরে গেছে কিন্তু রাজ্যটা কিন্তু তখনই স্ট্রং, কেন কি ওদের সৈন্য বহুত স্ট্রং হয়ে গেছিল। ফরাসি বিপ্লবের পর যখন রেভলিউশনটা শুরু হয়, সেই রেভলিউশনের মধ্যে ওই রেভলিউশনের ছোঁয়া কিন্তু এদিকে এসেছিল। কেন কি 1830-এ যখন এখানকার যে বিপ্লবী ছিলেন, ইটালির যারা বিপ্লবী, যারা নর্থ ইটালির যারা বিপ্লবী ছিলেন, কে ছিলেন? গুজিপি মাজিনি, যিনি যার ব্যাপারে আমি ন্যাশনালিজম ইন ইউরোপে অলরেডি আমার পড়ানো হয়ে গেছে, জানানো হয়ে গেছে। তাহলে ওই মাজিনি এখানে কাজ করছিলেন, উনি রেভলিউশন মানে বিপ্লবী ছিলেন, রেভলিউশনারিস্ট ছিলেন এবং উনি এখানে অনেকগুলো কাজ করেছিলেন। উনি এখানে ইয়াং ইন্ডিয়া বলে, সরি নট ইয়াং ইন্ডিয়া, ইয়াং ইটালি বলে একটা সংগঠন বানিয়েছিলেন। কেন কি ওই সময় রাজাদের একটা আধিপত্য ছিল, তো ওরা মানে ওপেনলি কোনো বিপ্লব করতে পারতো না, তাই জন্য ওনারা সিক্রেটলি অনেকগুলো ছোট 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 ওরা আর কি সংগঠন বানিয়েছিল এবং তারা বিপ্লবী কাজকর্ম করতো। তো ওর মধ্যে মাজেনির নাম আমরা সবসময় আগে নিই এবং উনি আরেকটা বানিয়েছিলেন ইয়াং ইউরোপ বলে আরেকটা সংগঠন বানিয়েছিলেন। উনি যখন এখানে সব এগুলো করছিলেন, যেহেতু এই দিকটা রাজ্যের এই দিকের মানে এই নর্থ ইটালিতে যখন অস্ট্রেলিয়াদের একটা আধিপত্য ছিল, মানে এই নর্থেরটা অস্ট্রেলিয়ার মধ্যে ছিল, অস্ট্রেলিয়াটা বহুত বড় রাজ্য ছিল, তার মধ্যে এটা পড়তো, সেহেতু ওখানকার রাজারা এই বিপ্লবীগুলোকে দমন করে দেয় এবং লাস্টে মাজিনিকে পালিয়ে ফ্রান্সে চলে যেতে হয়, ফ্রান্স বা সুইজারল্যান্ডে উনি গিয়ে থাকতেন, নির্বাসিত হয়ে গেছিলেন। তারপরে আবার উনি 1845 বা 48-এর সময় উনি আবার ফিরে এসেছিলেন, যখন 48-এর বিপ্লবটা আরেকবার যখন হয়। তাহলে এটা হয়ে গেল, আমি এদিকটা খুলে দিলাম। তাহলে এই জিনিসটা আমি শুধু জানাবার জন্য আমি এটা খুলছিলাম। তাই এবার কি হলো, এবার আমরা দেখবো যে এই ইউনিফিকেশনের মধ্যে মেন কারণটা তো বলে দিলাম, যে কারণটা ইউনিফিকেশন এই জন্য হয়েছিল কেন কি এইখানে রিভলিউশনারিস্ট যারা বিপ্লবীরা ছিল তারা অলরেডি অ্যাক্টিভিটি, মাজিনির মতন লোক অলরেডি এখানে করে দিয়েছিল। আর ওদের সব থেকে বড় একটা ব্যাপার এই ইটালির ইউনিফিকেশনে, আপনি দেখুন এখানটা টোটাল এই সমুদ্র, এটা সিসিলি, এটা বিগ সিসিলি, এটা হচ্ছে সার্ডেনিয়া, হ্যাঁ, এখানে পোপের রোম, এখানে নেপলস, তার মানে এটা পুরো সমুদ্র, এদিকে পুরো সমুদ্র, এপাশে পুরো একেবারে আটলান্টিক এটা আছে, আর এখানে সমুদ্র। তাহলে এদিকে তারাইন সি, এদিকে মেডিটেরিয়ান সি, আর এদিকে অ্যাটলান্টিক সি, তার মানে চারিদিকে মানে এই তিন দিকে সমুদ্র। আর এই দিকটা, এই ওপর দিকে যে পাহাড় আছে এটা হচ্ছে আলপা পাহাড়, সেহেতু তার মানে পুরো এই কান্ট্রিটা একটা সেফ কান্ট্রি, মানে এদিক থেকে কেউ আসতে পাহাড় উঁচু হয়ে আসতে হবে, এদিক থেকে সমুদ্র দিয়ে আসতে হবে, তার মানে এটা। আর এখানকার সব লোকেরা ইটালি ভাষা বলে, এখানে সব লোকেরা ইটালি ভাষা বলে, সবার কালচার এক, এখানে ক্যাথলিক রিলিজনটাও এক, তার মানে এখানে যত কিছু মানে একটা দেশকে তৈরি করতে গেলে যতগুলো ফ্যাক্টর দরকার, প্রত্যেক কটা ফ্যাক্টর এখানে পুরো একেবারে সবকিছু আছে, তাহলে ইউনিফিকেশন তো হবেই, এর মধ্যে কোনো দ্বিমত নেই। তাহলে আমরা এতটা জেনে গেলাম। এবার কি হলো কি, যখন এখানে ন্যাশনালিজম চলছে, সবকিছু হচ্ছে, সেই সময় স্পিরিট অফ দ্য ন্যাশনালিজমে মানে বিপ্লবীরাও আছে আর জাতীয়বাদেরও একটা মানে আগুন জ্বলছে, তার মানে সবকিছু মিলিয়ে এখানটা এই কারণগুলো ছিল বলে এখানে এটা হয়েছিল। তাহলে এবার আমরা চলে আসছি, সবার ফার্স্টে চলে আসছি, যেহেতু আমি ইউনিফিকেশন অফ জার্মানিতেও ইউনিফিকেশন চলছে ঠিক একই সময়, তাহলে আমরা এবার এসে যাচ্ছি 1858। আমি মাজিনিটা বলে দিলাম, উনি যে বিপ্লবী ছিলেন এবং বিপ্লবীর মধ্যে ইয়াং ইটালি বানিয়েছিলেন এবং তার মধ্যে অনেক লোকেরা, এবং এই ঠিক সময় এইসব জায়গায় এবং ফ্রান্সে এবং বাদবাকি অন্য অন্য জায়গায় যারা পোয়েট ছিল, এর আগে যেমনি আমি ন্যাশনাল, যারা পোয়েট ছিল, যারা লেখক ছিল, যারা কবিতা লিখতো, যারা আঁকতো, আর্টিস্ট ছিল, যেমনি অপেরার যারা অপেরা করতো, এরা সবাই যত কিছু বুদ্ধিজীবীরা ছিলেন এবং যারা রাইটাররা ছিলেন এবং নিউজ পেপারের মধ্যে, এবং এই সব জিনিসগুলো আর কি তারা সবাই এই ন্যাশনালিজমের ওপরেই আর কি সবকিছু কাজ করতো। মানে গানও যখন লিখছে তখন বিপ্লবী গান লিখছে, নাচও যখন হচ্ছে, লোকনৃত্য যখন হচ্ছে তখনও একটা বিপ্লবীর মতন একটা বিপ্লবী গান দিয়ে আর কি লোকনৃত্য হচ্ছে। এই সব করে একটা বিপ্লবী মানে আবহাওয়া, মানে বাতাসে বিপ্লবীর একটা হাওয়া পুরো বইছে,
বাতাসে বাতাসে বিপ্লবের হাওয়া পুরোটা বইছে, কোথায়? পুরো ইউরোপে, তার মধ্যে ইটালিও পড়ে। তার মানে এই এবার মাজিনি একটা জিনিস করেছে সেই সময়, ইয়াং ইন্ডিয়ার সঙ্গে কার্বোনেরিয়া বলেও একটা দল সংগঠন, এরকম ছোট ছোট অনেক সংগঠন ছিল, ওরা আর কি ওগুলো সব করতো। তো এবার এসব করার পর মাজিনি কি করতেন, মাজিনি আর কি যেহেতু সিক্রেটলি উনি কাজটা করতেন, উনি যখন ইটালি থেকে চলেও গেছিলেন, ওনাকে ইটালি থেকে যখন এই অস্ট্রিয়ার রাজারা ওকে বের করে দিয়েছিল, তখন কিন্তু উনি ফ্রান্সে গিয়েও উনি আর কি হাতে করে লিখে, মানে হাতে করে পেমপ্লেট লিখে উনি সেগুলো ইটালিতে আর কি এদিকে সব পাঠাতেন, যাতে বিপ্লবটা আরো জাগে। মানে খুব উনি খুব খুব মানে কষ্ট করে আর কি কাজ করেছিলেন আর কি এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, তো উনি এইসবগুলো করেছিলেন। তো এগুলো এখন হয়ে গেল। তাহলে যখনই 1948, এটা আমি 1930-35 কথা বললাম, এবার আস্তে আস্তে 1948 এসে গেল। এবার সরি, এবার 1848 এসে গেল। রেভলিউশন 3 আমি বলতে পারি, বা 2 আপনি বলতে, মানে 2 এরই নেক্সট পার্টটা এবার এখানে স্টার্ট হয়ে গেল। যখন এটা হয়েছিল, তখন কি হয়েছিল, তখন ফ্রান্সে লুই ফিলিপকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং কনস্টিটিউশন মনার্কি আনা হয়েছিল। ঠিক আছে, ওটা তো মনে আছে, যেহেতু আমি ওটা পড়িয়েছিলাম। সে তো ওটা যখন আসার পর ঠিক ওই সময় এবার আমরা এটা জেনে নিই কি ইটালি কি মানে কেরম আছে ইটালিটা। তো ইটালিতে যদি আমরা ধরি, তো এইখানে যে যেটা দেখছেন, এটা একটা আইল্যান্ড। আইল্যান্ডটা এটা হচ্ছে, প্রথমে আগে এটা জেনে নিন, এই যেটা আছে এখানে, এই উপরে যে সবুজটা, এটা হচ্ছে প্যারামন। ঠিক আছে, আর এটা হচ্ছে সার্ডেনিয়া। তাহলে এই দুটো দেখুন সবুজ সবুজ, মানে এই দুটোর মধ্যে একই রাজা আছে। এর রাজা হচ্ছে কিং ভিক্টর এমুয়েল টু। সার্ডেনিয়ার রাজা হচ্ছে কিং ভিক্টর এমুয়েল টু। আর ওনারই প্রাইম মিনিস্টার কে? ওনার প্রাইম মিনিস্টার ছিলেন কাউন্ট কুবের। ঠিক আছে, আমি একটা ছবি দেখতে পাবেন আপনি এখানে, কাউন্ট কুবেরের ছবি। আর এদিকে হয়তো আমি এটা দিয়ে দেবো কিং অ্যামুয়েলের ছবি। তাহলে ওটা আপনারা বুঝতে পারবেন যে এখানে এসে গেল। এবার এরপরে আছে এই 2 নম্বর যেটা দেখছেন, এটা হচ্ছে ল্যাম্বার্টি বলে একটা রাজ্য এখানে। ঠিক আছে, এটাও অস্ট্রেলিয়ার অধীনে। এই যে এখানে যেটা দেখছেন 3 নম্বরটা, এটা হচ্ছে ভেনিস। যে ভেনিস যেখানে শুটিং হয়, যেখানে পুরো শুধু জল আর জল, নদীর মধ্যে মানে জলের মধ্যে ঘরবাড়ি, সব শুটিং ওখানে হচ্ছে। হ্যাঁ, তো ওই ভেনিস এখানে। এরপর এখানে দেখুন 4, 5, 6, এটা একই কালারের আছে। এটা হচ্ছে পারমা, মডেনা, টাস্কানি। পারমা, মডেনা আর টাস্কানি। তাহলে এই 3খানা হচ্ছে একই। এবার এদিকে দেখুন, এই যে ব্লু রঙের যেটা আছে, এটা হচ্ছে পেপার স্টেট। এটাকে পেপার স্টেটটা মানে এখানে পোপ রাজত্ব করতো। এটাই পোপ, যে পোপ হয় না রোমে, ওই পোপের এটা রাজত্ব। মানে উনি তখন রাজার মতনই কাজ করতেন। এটা পেপার স্টেট। এবার এটা হচ্ছে নেপালস। এই ব্লুটা হচ্ছে নেপালস, এটাও ব্লু। তার মানে এরা দুজন তখন একসঙ্গেই আছে। এটা হচ্ছে সিসিলি, এটা হচ্ছে টুনিসিয়া। এটা আমরা আফ্রিকা চলে যাচ্ছি এবার। হ্যাঁ, কিন্তু এদিকে হচ্ছে সিসিলি, আর এটাকে আমরা সেকেন্ড সিসিলি বলতে পারি, কিন্তু এটা হচ্ছে নেপালস। আমরা জানার জন্য আপাতত জেনে গেলাম। তাহলে এইভাবে পুরো ইটালিটা তখন 1848 এটা এরকম ছিল, এবং 58 পর্যন্ত একই স্টেটে ছিল। এইভাবেই মোটামুটি চলছিল। কিন্তু আমরা 48 এবার বিপ্লবটা স্টার্ট হচ্ছে। বিপ্লবে মাজিনি যিনি আছেন, উনি অলরেডি ছোট ছোট মানে উনি 48 সালে এখানে একবারে এসে উনি পোপকে সরিয়ে রাজা হয়ে গেছিলেন, মানে আধিপত্য করে নিয়েছেন। তারপর যেহেতু পোপের জায়গাটা কার, এটা ফ্রান্স এদেরকে সবসময় সাপোর্ট করে। কেন কি, ফ্রান্স হচ্ছে একটা ক্যাথলিক স্টেট, আর পোপ হচ্ছে ক্যাথলিকদের মেন গুরু। সেহেতু এ সবসময় সৈনিকভাবে এবং টাকা দিয়ে সবসময় এদেরকে সাপোর্ট সারা জীবন করে এসছে। এটা সেহেতু ফ্রান্স একে সাপোর্ট করে বলে এই জায়গা থেকে মাজিনিকে পরে বার করে দেওয়া হয়েছিল, মানে সৈন্য পাঠিয়ে। তাহলে আমরা এটা জেনে গেলাম। এবার আমরা চলে আসছি কি, এখান পর্যন্ত তো আমরা জেনে গেলাম। আমি চাইছি কি তাড়াতাড়ি করে এটা করে নিই। মাজিনি হয়ে গেল। এবার আমাদের মেইন জিনিসটা জানতে হবে। এবার কি হচ্ছে কি, এই যখন এখানে আমরা প্রথমে কি বললাম কি, এখানে রাজা কে ছিল? কিং ভিক্টর এমুয়েল টু। আর এখানকার প্রাইম মিনিস্টার কে ছিল? কাউন্ট কুবের। ঠিক আছে,
কাউন্ট কুবের যখন এখানে প্রাইম মিনিস্টার ছিলেন, ইনি বহুত ইন্টেলিজেন্ট একজন প্রাইম মিনিস্টার ছিলেন। ইনি অনেকগুলো ভাষা জানতেন, তার মধ্যে ফ্রেঞ্চ ভাষাটাও জানতেন। এই জন্য আর ওনার মতন ওই সময়কার এই পুরো বিপ্লবের সময় যখন ইউরোপে বিপ্লব চলছে, পুরো সারা ইউরোপে, মানে ইনি আর আমি বলতে পারি বিসমার্ক, এই দুজনের মতন ইন্টেলিজেন্ট ওই পুরো ইউরোপের মধ্যে খুব কম লোক ছিল। আমি কাউকে ছোট করছি না, কিন্তু এই দুটো লোক আর কি, কুবের আর ওদিকে বিসমার্ক পুরো জার্মানিকে করে দিলেন, ইউনিফাইড করে দিলেন, এক করে দিলেন। আর এই কুবের, আমি বলছি রাজা ভিক্টর, কিন্তু আমি কি বলছি প্রাইম মিনিস্টার, মানে প্রাইম মিনিস্টারই আর কি মেন কাজটা করেছিল। উনি কি কি কাজ করেছিলেন সেটা আমি খুব তাড়াতাড়ি এবার আমি বলে দিচ্ছি। কি এবার যখন ওই এই জিনিসটা হয়, কাউন্ট কুবেরটা আমি ধরে দিলাম, ঠিক আছে। এবার কি হয়েছে, উনি কি কি করেছিলেন, উনি ঠিক এই সময় ক্রিমিয়াতে একটা ওয়ার হয়। আর উনি কি ছিলেন, উনি একটা রাজারই প্রাইম মিনিস্টার ছিলেন, তার মানে উনি কনজারভেটিভ ছিলেন। উনি চাইতেন কি কিং ভিক্টর এমুয়েল ইনার মানে লিডারশিপে পুরো যেন এই অস্ট্রেলিয়া ইটালিটা আর কি এক হয়। যেমনি এর আগে বলেছিলাম বিসমার্ক কি চাইতেন কি কেসার উইলিয়াম ওয়ানের তত্ত্বাবধানেই আর কি পুরো জার্মানিটা এক হবে। এখানে কি হচ্ছে, এখানে ইনি মানে ওখানেও কত মিল দেখুন, ইতিহাস আর পাল্টাচ্ছে না। ওখানে বিসমার্ক কেসার উইলিয়াম ওয়ানের প্রাইম মিনিস্টার ছিলেন, এখানে এমুয়েলের প্রাইম মিনিস্টার কুবের। উনিও চাইছিলেন কি উইলিয়াম ওয়ানের আন্ডারেই আর কি পুরো জার্মানিটা থাকুক। ইনিও কুবেরও চাইছেন যে এমুয়েলের আন্ডারেই পুরো ইতালিটা এক হোক। ঠিক আছে, আমি হঠাৎ মনে করে এরা দুজনে এক ভাবছে, কিন্তু উনি অন্যভাবে করেছিলেন। ইনি এবার কি বিসমার্ক ক্ষমতা এবং বুদ্ধি দুটো লাগিয়েছিলেন, ইনি বেশিরভাগই পুরো বুদ্ধি লাগিয়েছেন। আর মাউন্ট কুবের কিভাবে কাজ করেছিলেন কাউন্ট কুবের, এটা আমরা এবার দেখব। তো ঠিক 1848 তো হয়ে গেল। এবার 1853 থেকে নিয়ে 1856 পর্যন্ত ক্রিমিয়া ওয়ার হয়েছিল। ক্রিমিয়া কোনটা, ওই এই সবে 2014-তে যেটা হলো না, ক্রিমিয়াকে রাশিয়া নিয়ে নিল, সে একেবারে জলের সমুদ্রের মধ্যে একটুখানি একটা ভাঙা একটা দ্বীপের মতন। আমি এই ফটো দিয়ে দেবো, ঠিক আছে, কি ক্রিমিয়ার ফটোটা 1914 সালে পুতিন আর কি ও আর কি ক্রিমিয়াকে দখল করে নিয়েছে। সেই নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, ওটা আমি চাচ্ছি না, ঠিক আছে। তাহলে ক্রিমিয়াতে ওয়ার হয়েছিল। ক্রিমিয়াতে ওয়ারটা কি হয়েছিল, রাশিয়ার সঙ্গে। এবার আমি এর আগে বলেছিলাম যে একটা কোয়ালিশন তৈরি হয়ে গিয়েছিল তখন, হ্যাঁ, ওই কোয়ালিশন, এটা একটা থার্ড কোয়ালিশন হয়েছিল। এখানে কারা ছিল, রাশিয়া ভার্সেস মানে ইংল্যান্ড আর ফ্রান্স চাইছিল না কি অটোমান এম্পায়ার 1443-এ যখন রোমান সাম্রাজ্যকে হারিয়ে দেওয়ার পর যখন একটা বড় বিস্তার করেছিল, মানে এখান থেকে নিয়ে আমরা এসে গেছি প্রায় 400 বছর হয়ে গেছে। এই 400 বছরে অটোমান সাম্রাজ্য অলরেডি আস্তে আস্তে ওদের ধস নামছে, ওদের মধ্যে অনেক প্রবলেম এসে গেছে। এবার ওই প্রবলেমটাতে ওরা উইক হয়ে গেছে। এবার রাশিয়া ভাবছে যদি অটোমান এম্পায়ারের ওপরেই হচ্ছে রাশিয়া, তো এবার এর যদি উইক হয় তো রাশিয়া আস্তে আস্তে এগোবে। কিন্তু ফ্রান্স আর ইংল্যান্ড আর কি চাইছিল না যে ওরা আর কি রাশিয়া শক্তিশালী হোক, কেন কি সবাই চাইছিল কি একটা ব্যালেন্স, পুরো ইউরোপের মধ্যে একটা ব্যালেন্স চলুক, এই ব্যালেন্সিং এর খেলা, মানে টোটাল খেলা তোরা যায়। তখন ক্রিমিয়া ওয়ার যখন হয়, যখন অটোমান এম্পায়ার সঙ্গে রাশিয়ার যখন ওয়ার হয় 1853 to 1856, সেই সময় ফ্রান্স আর ইংল্যান্ড অটোমান এম্পায়ারকে সাহায্য করেছিল, মানে কোয়ালিশনের মধ্যে ছিল। এই কোয়ালিশনের মধ্যে তখন এই যে এখানকার সার্ডেনিয়ার যে প্রাইম মিনিস্টার ছিলেন, কে ছিলেন, কাউন্ট কুবের। কাউন্ট কুবের নিজের সৈন্য এদেরকে সাপোর্টে পাঠিয়ে দিলেন। কার সাপোর্টে, ইংল্যান্ড আর ফ্রান্সে, হ্যাঁ, পাঠালেন। এবার ওখানে পাঠাবার পর ওর অটোমান এম্পায়ার রাশিয়াকে হারিয়ে দিল। হারিয়ে দেওয়াতে কি হলো, এরা ফ্রান্স আর ইংল্যান্ড খুব খুশি হলো, কেন কাউন্ট মানে ইটালির সঙ্গে তো ওই ওয়ারের কোনো কিছু নেই, মানে কোনো সম্পর্কই নেই, কিন্তু তাও কাউন্ট কুবের আর কি ওদেরকে কনফিডেন্স রাখার জন্য, ওদের সঙ্গে সম্পর্ক বাড়াবার জন্য নিজের দেশের সৈন্য ওখানে পাঠালেন। এবার পাঠানোতে কি হলো কি, তারপরে যখন
ওই যখন 56-তে যখন ওরা হেরে গেল, তারপর একটা প্যারিসে একটা কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের মধ্যে ফ্রান্স আর ইংল্যান্ড কুবেরকে নিমন্ত্রণ পাঠিয়েছিল, মানে ইনভাইট করেছিল, এবং কুবের ওখানে গিয়ে একটা বড় স্পিচও দিয়েছিলেন। এবং ওই স্পিচটা যেহেতু উনি খুব ইন্টেলিজেন্ট ছিলেন, খুব শিক্ষিত ছিলেন, ওনার আমি আর একটা জিনিস বলে দিই কি উনি একটা নিউজ পেপারও আর কি বানাতেন, মানে নিউজ পেপার লিখতেন, মানে ওনার নামে একটা নিউজ পেপারে চলতো। সেটা নিউজ পেপার, তার নাম হচ্ছে রেস্টুজমেন্ট, তার মানে হচ্ছে রিভার, মানে উনি ওনার একটা নিউজ পেপারে ছিল। তো একটা শিক্ষিত লোক ছিলেন উনি, তো উনি এই ব্যাপারটাকে পুরো বুঝতে পেরেছিলেন, আর উনি তখন ওখানে পাঠালেন। তারপর এইসব হওয়াতে কি হলো কি ফ্রান্স আর ইংল্যান্ডের সঙ্গে এই প্যারামাউন্ট সার্ডিনিয়ার যে রাজা অ্যামুয়েল এবং তার প্রাইম মিনিস্টার কাউন্ট কুবেরের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে গেল। এবার ওই ভালো সম্পর্কটাকে হওয়ার পর এবার আসল খেলাটা শুরু হয়ে গেল। কেন কি ইটালির কাছে এই মানে এই প্যারামাউন্ট সার্ডিনিয়ার কাছে এত ক্ষমতা ছিল না যে ও অস্ট্রেলিয়ার সঙ্গে যুদ্ধ, অস্ট্রেলিয়া একটা বহুত বড় আম্পায়ার, হ্যাঁ, এই পাশে ফ্রান্সও আছে, হ্যাঁ, তো কারোর সঙ্গে মানে এদের সঙ্গে ও এগিয়ে পারবে না। তারপরে ওরা কি করলো, এবার ইউনিফিকেশনের কাজটা এবার যেহেতু ওখানে সাপোর্টটা ওখানে দরকার ছিল না, তাও উনি সাপোর্ট করলেন। কেন? ওই কনফিডেন্স নেওয়ার জন্য, ওদেরকে নেওয়ার জন্য। এবার উনি কি করলেন, এবার এখানে দেখে নিন, এইখানে যখনই ওই জিনিসটা হয়ে গেল, এবার 1858-তে 58 আর 59-এর 1858 বলছি, 1858-তে এই কাউন্ট কুবের এখান থেকে যে এই যে আছে লাম্বার্ডি আর ভেনিস, এই এই যে এই দুটো যে আলাদা আছে, এই দুটো জায়গায় এখান থেকে কিছু বিপ্লবীকে পাঠানো হচ্ছে, এবং এদের মধ্যে আর কি এরা যাতে এটা এই দুটো হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে আর কি জয়েন করা আছে। এখানে অস্ট্রেলিয়া আছে, তো অস্ট্রেলিয়ার একটা রাজ্য, এই যে অস্ট্রেলিয়া লেখা আছে এখানে, লেখাও আছে, তা অস্ট্রেলিয়ার এটা রাজ্য। এবার অস্ট্রেলিয়ার যেহেতু রাজ্য, এরা এখান থেকে বিপ্লব তৈরি করছে, এবং এদেরকে বলছে কি তোমরা কেন কেন কি এটা ইটালির পার্ট, কিন্তু এখানকার অধীনে, তার মানে রাজার সামনে নমস্কার করতে হচ্ছে। এরা বলছে তোমরা ওর অধীনে কেন আছো, তোমরা ওখান থেকে বেরিয়ে আসো। এটা যখন বলার পর অস্ট্রেলিয়া কিন্তু কুবেরকে এবং এদেরকে থ্রেট দেয়, কিন্তু থ্রেট দেওয়ার পর কি হলো, তারপর আক্রমণ করে দেয়। যেমনি এখানে অস্ট্রেলিয়া এদের উপর আক্রমণ করে, এবার এই আক্রমণ করাতে কি হলো কি ফ্রান্স এলো না। অস্ট্রেলিয়া বললো কি আমাদের দেশের উপর এরা করছে, অস্ট্রেলিয়ার সঙ্গে একটা এদের সম্পর্ক ছিল, তো যাই হোক মানে অল্প সম্পর্ক ছিল। তখন এটা হওয়ার পর অস্ট্রেলিয়াকে এরা হারিয়ে দিল, মানে কেউ এলো না, অস্ট্রেলিয়া একা লড়লো। আর এই জায়গাটা এটা অলরেডি এবার লিবারেট, মানে এটাকে জিতে নিল, এটা কিন্তু জিততে পারেনি, এটা এখনো পারেনি। তার মানে এই প্যারামাউন্ট সার্ডিনিয়ার সঙ্গে লাম্বার্ডিটা অলরেডি, আমি যেখানে যেখানে হয়ে যাবে সেখানে সেখানে আমি দাগ কেটে দিচ্ছি, এটা অলরেডি হয়ে গেছে। এটা যেমনি হয়ে গেল, তারপর এই বিপ্লবের যে আগুনটা, যে এরা এবার ইটালি হয়ে গেল, মানে এটাকে আমি ইটালি ধরছি, এরা সবাই বলছে এটা ইটালি, এগুলো তো সব এইসব জায়গা তো আর কি অন্য রাজারা এখনো পর্যন্ত আধিপত্য জমিয়ে আছে। সেহেতু এটা যখন এখানে হয়ে গেল, তার কিছুদিনের মধ্যেই এখানে যেমনি এই পারমা আর মডেনা আর টানেস্কি, এই টাস্কেনি, তার মানে এই তিনখানা রাজ্য আবার এদের সঙ্গে হয়ে গেল। মানে আমি এগুলোকে দাগ কেটে দিচ্ছি, এটাকে দাগ কেটে দিচ্ছি। তো এই এখন তার মানে 1 2 3 4 5 6, এই 6টা এখানে ঢুকে গেল। তার মানে এবার ইউনিফিকেশন আমরা কোথায় আছি, 1859। এবার 60-এর মধ্যে আসছি, মানে 59-এর শেষে 60-এর প্রথম। ঠিক সেই সময় যখন হলো, আমি যেটা বলেছিলাম, এটা মানে রোমের যে পোপ হয়, পোপের রাজ্য, কিন্তু এই রাজ্যের মধ্যে থেকে প্রায় এইগুলো আস্তে আস্তে এই দিকের যে রাজ্যগুলো ছিল এরাও ইতালির সঙ্গে জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন এখানে শুধু এইটুকু বেঁচে গেল, শুধু এইটুকু জায়গাটা এখন রোম নিয়ে আছে, মানে পোপের অধীনে আছে। এটা এখন কারা আছে, সিসিলি আর নেপলস, এটা অলরেডি আলাদা আছে। তাহলে এতটা হয়ে গেল, তার মানে আমরা এবার মোটামুটি অর্ধেক ইটালি, অর্ধেক না হলেও মোটামুটি 40% ইটালি ইউনিফাইড হয়ে গেছে। কার আন্ডারে, কুবেরের আন্ডারে। হু ইজ দ্য কিং? ভিক্টর ইমানুয়েল টু। উনি রাজা, কিন্তু আমি বারবার কুবেরের নাম বলছি কেন কি ওনার দ্বারাই সবকিছু হচ্ছিল। এবার এইসব যখন হয়ে গেছে, এবার কি হলো,
আর একটা এইসব হওয়ার মধ্যে আর একটা মহানায়কের এন্ট্রি হচ্ছে। মহানায়ক মহানায়ক না, বহুত বড় মহানায়কের ওপরে যদি কি হয়, তার নাম হচ্ছে গ্যারিবাল্ডি। ঠিক আছে, গসিপি গ্যারিবাল্ডি। আপনারা দেখুন গসিপি মজ্জিনি আর গসিপি গ্যারিবাল্ডি, মানে প্রথম নামটা একই, কিন্তু এদিকে মজ্জিনি, এদিকে গ্যারিবাল্ডি। তো গসিপি গ্যারিবাল্ডির ব্যাপারে আপনাদের একটু মাউন্ট কুবেরের ব্যাপারে ধরলাম, ওনার জীবনী, মানে ওনার ব্যাপারে ইন্ট্রোডাকশন। এবার আমার গ্যারিবাল্ডির ব্যাপারে ইন্ট্রোডাকশন 1 মিনিট তো আমার লাগবেই। তো গ্যারিবাল্ডির জন্ম ইটালিতে হয়। উনি 1833 সালে উনি ইয়াং ইন্ডিয়া, মানে মজ্জিনি যে ছিলেন, ওনার যে ইয়াং ইন্ডিয়া বানিয়েছিলেন, তার মধ্যে উনি সদস্যপত্র নিয়েছিলেন, মানে ওদের মেম্বার হয়েছিলেন। তাহলে উনি যেহেতু, তার মানে উনিও রিপাবলিক, মজ্জিনি যেটা ভাবতেন সেটা উনিও ভাবতেন। এরপর মজ্জিনি ওখান থেকে উনি কাজ করেন, যেমনি মজ্জিনির সঙ্গে গ্যারিবাল্ডি কাজ করছে, এবং কাজ করতে করতে যখন 1832 সালে যখন ওনাকে মজ্জিনিকে দেশ থেকে বার করে দেওয়া হয়েছিল, সেই সময় গ্যারিবাল্ডিকেও বার করে দেওয়া হয়েছিল, কেন কি উনি অনেকগুলো বিপ্লব করেছিলেন। এবার ওনাকে বার করে দেওয়ার পর গ্যারিবাল্ডি তারপর চলে যান সাউথ আমেরিকা, যেখানে ব্রাজিল আছে, ওইসব জায়গায় গিয়ে ওখানেও বিপ্লব চলছে, ওখানে বিপ্লবের মধ্যে উনি পার্টিসিপেট করেন। মানে বিপ্লবী লোক বিপ্লবী করবে, তারা যেখানে যাবে সেখানে বিপ্লব করবে। উনি সাউথ আমেরিকাতে গিয়ে বিপ্লব করলেন, এবং ওখানে বিপ্লব করতে 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 মানে উনি লড়তেন। আমি একটা ফটো দেবো এখানে দেখবেন, লাল জামা পরে সাদা প্যান্ট পরে তলোয়ার নিয়ে উনি লড়ছেন। তো উনি আর কি ওনাদের ড্রেসের পুরো ওই কালারটাই ছিল সাদা লাল জামা, হ্যাঁ, ওটা হচ্ছে ওদের সিম্বল। তো ওটা উনি এটা করলেন, করার পর তারপরে হ্যাঁ, ওখানে উনি যে বিপ্লব করছিলেন সাউথ আমেরিকাতে, তখন উনি ওখান থেকে গরিলা যুদ্ধটা শিখলেন, কিভাবে গরিলা যুদ্ধ করতে হয়। তো উনি যখন গরিলা যুদ্ধ শিখে নেন, তারপরে উনি 1854-55-তে উনি একেবারে ইটালিতে চলে আসেন, আর তারপর উনি আর কোনোদিন যাননি। এই যখন এটা হয়েছিল, যখন এই সার্ডেনিয়া মানে মাউন্ট কুবের যখন অস্ট্রেলিয়ার সঙ্গে যদি 1958 সালে যখন যুদ্ধ হলো, কিন্তু মাউন্ট কুবের জানতেন কি গ্যারিবাল্ডি খুব মানে ভালো একটা সৈনিকও এবং বিপ্লবীও। উনি শুধু লড়াই জানেন না, উনি বিপ্লব একটা আদর্শ, তো একটা চিন্তাধারা, তো কি করে অন্যর মধ্যে অন্যকে আর কি ব্রেন ওয়াশ করা যায় সেটাও উনি জানতেন। তো এইসব জানার জন্য এবার ওনাকে নেওয়া হয়েছিল। এবং যখন এখানে যুদ্ধটা হয়েছিল, যখন লম্বার্ডি ইতালির অংশ হয়ে গেল, তখন এই মিলিটারিকে লিড কে করেছিল? লম্বার্ডি। তার মানে ইনি অলরেডি মানে একটা জায়গায় আছেন। এবার কি হচ্ছে, এই সব করার পর এবার লম্বার্ডিকে মাউন্ট কুবের এইখান থেকে, যেহেতু এখানে আছেন উনি তো এদিকে ছিলেন, এখান থেকে ওনাকে পাঠানো হলো এখানে। কোথায় পাঠানো হচ্ছে? সিসিলিতে। কেন কি এদিকটা তো অলরেডি এগুলো সব নিয়ে নিয়েছে ওরা। গ্রিস এখনো কিন্তু নেওয়া হয়নি, ঠিক আছে, এটা মনে রাখবেন। গ্রিসটা এখনো ফাঁকা আছে। গ্রিস না, কি বলে, ভেনিসটা এখনো পর্যন্ত ফাঁকা আছে, ঠিক আছে, এটা এখনো ওদের আন্ডারেই আছে। এবার যখন এদিকে হয়ে গেছে, তো মাউন্ট কুবের কি ভাবলো, কি মাউন্ট কুবের যদি এই সময়টা হয়, মানে এখানে কারা আছে? পোপ আছে। পোপকে একবার নিতে পারবে না, কেন কি ফ্রান্স এদিক থেকে আক্রমণ করতে পারে, ফ্রান্স এদিকে আক্রমণ করতে পারে, এদিকটা ফ্রান্স আছে, তো এদিকে আক্রমণ করতে পারে। তো উনি বলল কি, যদি মাউন্ট কুবের বা অ্যামুয়েল টু যদি আসে, ভিক্টর অ্যামুয়েল টু যদি আসে, তাতেও ফ্রান্স খুব একটা ভালো দেখবে না। কেন কি ফ্রান্সে তখন কে ছিল রাজা? ফ্রান্সে নেপোলিয়ন 3। নেপোলিয়ন 3টা কে? কি করে নেপোলিয়ন 3 হলো? নেপোলিয়ন তো মারা গেছে। নেপোলিয়নের ভাইপো উনি রাজা ছিল ফ্রান্সে, ঠিক আছে, নেপোলিয়ন 3। এবার ততক্ষণে অস্ট্রেলিয়াতে যাক, ওটা আমি পরে বলছি। তো এটা তো নেপোলিয়ন 3 এখানে অ্যাটাক করে দেবে, কেন কি পোপকে ও সবসময় সমর্থন করতো। তো ওরও গ্যারিবাল্ডিকে, যেহেতু অজানা নাম একটা, ওকে এখানে পাঠানো হলো বিপ্লব আনার জন্য। ও এসে প্রায় 6 মাসের মধ্যে এটাকে তো নিয়েই নিয়ে ও অলরেডি নেপলসে ঢুকে গেছে, এখানে ঢুকে গেছে। এবার ঢুকে এদের মধ্যে বিপ্লব করে
অলরেডি পুরো। আর এখানে কি ছিল, এখানে বর্মন সাম্রাজ্যের বর্মন ডাইনেস্টির রাজা ছিল। কে বর্মন ডাইনেস্টি? ওই ফ্রান্সের যে বর্মন ডাইনেস্টি লুই 16 আত্মীয়। কিন্তু এখানে যে রাজাটা ছিল তার ব্রাঞ্চটা আলাদা। তারা কোথাকার ছিল? স্পেনের। স্পেনের বর্মন ডাইনেস্টির রাজা এখানে রাজত্ব করতো। তো এখানে গ্যারিবাল্ডি ঢুকে এখানে বিপ্লব করে এটাকে 2-3 মাসের মধ্যে এটাকে খুব তাড়াতাড়ি জিতে গেছে। তারপর এখানকার লোকেরা যারা ছিল এই নেপলসের দিকে, যেমনি বিপ্লবটা কোথায় হয়েছিল? বিপ্লবটা হয়েছিল ইউরোপের ওপরের দিকে। তাহলে বিপ্লবের যে ছোঁয়াটা বা বিপ্লবের যে আদর্শটা বা বিপ্লবের যে আগুনটা, এই দিকটা কিন্তু ভালো। এটা যেহেতু একেবারে ছন্নছাড়া মানে কি, মানে একেবারে ডিটাচ আছে, একেবারে আলাদা। এপাশে সমুদ্র এপাশে সমুদ্র, এর মধ্যে এই লোকেরা থাকে। তাহলে এখনো এখানকার যে বিপ্লবের যে আগুনটা বা বিপ্লবের আদর্শটা এদের মধ্যে তখনও যায়নি। কিন্তু গ্যারিবাল্ডি একটা খুব বড় একটা লিডার ছিল। সে এখানকার লোকেদেরকে তৈরি করলো, ওদের মধ্যে মাথার মধ্যে নিল কি আমাদের রাজা, যে ইটালির রাজা আছে অ্যামুয়েল টু, উনি আর কি চাইছেন কি আমরা ইটালি সব একসঙ্গে হয়ে যাই, আমরা সব আলাদা থাকবো না, আমাদের উপর বাইরের দেশের লোকেরা এখানে স্পেনের রাজা রাজত্ব করছে, তাহলে তো এটা বাইরের রাজা আমাদের উপর শাসন করছে, আমরা তো গুলাম হয়ে আছি। এইসব ভুলে টলে আর কি আমার মনে হয়, এরমই তো বলবে আর কি বলবে। তো এইসব ভুলে টলে তারপরে এদেরকে লিবারেল করলো আর এখানে জিতে গেল। তার মানে কি গ্যারিবাল্ডি এটাও জিতে গেল, এটাও ও নিয়ে নিল। এবার কি হলো কি গ্যারিবাল্ডি বলছে, আমি কি বলেছিলাম কি কুবের মাউন্ট যে অ্যামুয়েল প্রাইম মিনিস্টার ছিল, সে কি বলেছিল কি ভিক্টর অ্যামুয়েলের আন্ডারে পুরো ইটালিটা আর কি একত্রিত হবে এবং ওই রাজা হবে। কিন্তু এদিকে গ্যারিবাল্ডি কাটলো মাজিনির লোক। যেহেতু মাজিনি কি চাইছে? লিবারেল, মানে ডেমোক্রেটিক ওয়েতে হবে, আর কি বলে ডেমোক্রেসি থাকবে, রিপাবলিক হবে। তো রিপাবলিক হলে তো রাজা থাকবে না। তাহলে চিন্তাধারাটা এক করার, কিন্তু দুজনের সিস্টেমটা আলাদা ছিল। এবার কি হলো, এবার গ্যারিবাল্ডি বলছে আমি আর এর সঙ্গে মিশবো না, যা হবে সব রিপাবলিক হবে। এই চিন্তার এর মধ্যে তখন কাউন্ট কুবের এখান থেকে সৈন্য পাঠালো, এবং সৈন্য পাঠিয়ে তারপর কিছুদিনের মধ্যে আর কি এরা ভয় পেয়ে গেল। এরা বললো ঠিক আছে, আমরা যখন আগে তো এক হয়ে যাই, তারপরে রিপাবলিক হবে কি হবে না সেটা পরে দেখবো। তো তারপরে এটা হয়েছিল। এবং আরেকটা জিনিস বলে দিই, আমি এর আগেও বলেছি যে গ্যারিবাল্ডির যে ড্রেসটা ছিল ও লাল রঙের। ওটা কেন কি যখন সাউথ আমেরিকাতে যে বিপ্লব হয়েছিল ওর মধ্যে ওরা লাল পরতো, ওর যারা ফলোয়ার ছিল তারা সব লাল পরতো। তাহলে এখানে ওরা লাল পরেই আর কি বিপ্লবটা করেছিল এবং ওই জায়গাটা করেছিল। ঠিক এই সময় যখন আমি 1960 বললাম, ওই 1960-এর সময় এই যে কি বলে 61-তে এই যে বললাম যে এখানে এরা মাউন্ট কুবের অলরেডি এই দিকটা জিতে গেছে, জিতে নেওয়ার পর অনেক প্ল্যান করে এখান থেকে এটা হয়েছে। ঠিক এই সময় যখন এরা এদিকে আসছিল, এরা যখন মানে গ্যারিবাল্ডি যখন না করে দিল কি না আমরা জয়েন করবো না, তখন মানে ও নাকি 51 বছর বয়সে 1861-তে কাউন্ট কুবের মারা গেলেন। লোকে নাকি বলে ওনার উপর এত চাপ ছিল, কেন পুরো প্ল্যানটাই উনি করেছিলেন। পুরো প্ল্যানটা করে ওনার উপর এত, আমার মনে হয় এই জায়গাটা যখন গ্যারিবাল্ডি আর কি না বলেছে, তখনই ওনার খুব মানে যেহেতু এটা একেবারে 99% কাজ হয়ে গেছে, তারপর ওই জায়গাটা না বলাটা আমার মনে হয় খুব কষ্ট হয়েছিল। আমি জানি না, কিন্তু আমার যেটুকু আর কি আইডিয়া বলে কি এটা হওয়ার পরেই তো 1961-তে উনি মারা গেলেন। তো 1961-তে উনি 50 বছর বয়সে উনি মারা গেলেন। এবং মারা যাওয়ার পর এটা হয়ে যাওয়ার পর তারপর এরা মেনে নিল। তারপরে পুরো ইটালিটা এটা হয়ে যাওয়ার পর 1861-তে যেমনি কাউন্ট কুবের মারা যান, তারপর পুরো দায়িত্বটা কে নিয়ে নেয়? ভিক্টর অ্যামুয়েল টু। তো ভিক্টর অ্যামুয়েল টু যখন নিয়ে নেন, পুরো দায়িত্বটা এখান থেকে পুরো নিয়ে নেন। এরপর উনি কি করে, এই সময় তখন এই অস্ট্রেলিয়ার সঙ্গে প্রুসিয়ার, ঠিক এই সময় অস্ট্রেলিয়ার সঙ্গে প্রুসিয়ার যুদ্ধ চলছে। কেন চলছে? কেন কি ওখানেও তো আর কি জার্মানি ইউনিফিকেশন হচ্ছে।
তো অস্ট্রেলিয়ার সঙ্গে প্রুসিয়া একটু ওপরে ছিল, অস্ট্রেলিয়ার তলায় ছিল, এদের মধ্যে যখন যুদ্ধ চলছে তখন এখান থেকে এরা কি করলো, এরা তখন প্রুসিয়াকে সাপোর্ট করলো। মনে করুন এটা হচ্ছে প্রুসিয়া, এটা হচ্ছে অস্ট্রেলিয়া, আর এটা হচ্ছে ইটালি। এবার এইখানে কি আছে, গ্রিস আছে, এখানে ল্যাম্বার্ডি আছে, তো এখানে প্যারামাউন্ট আছে, এখানে হচ্ছে সার্ডেনিয়া আছে, ঠিক আছে, এখানে সিসিলি। তো এবার মনে করুন কি যদি এইখান থেকে প্রুসিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ার হচ্ছে, তখন এরা কি করলো, ভিক্টর এমানুয়েল উনি বলল যে আপনার সঙ্গে যদি হয় এটা একটা চুক্তি হয়ে গেল কি যদি আপনি এখানে অ্যাটাক করেন তাহলে আমরা এখান থেকে অ্যাটাক করব। তার মানে প্রুসিয়া এখান থেকে অ্যাটাক করলো এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল, এরাও এখানে অ্যাটাক করলো, আর এদের সঙ্গে চুক্তি ছিল কি যদি আমরা জিতে যাই তাহলে আমাদের যে ভেনিস আছে ভেনিসটাকে আমি নিয়ে নেব। তাহলে প্রুসিয়া অস্ট্রেলিয়াকে জিতে নিল, জিতে নেওয়ার পর এই যে ভেনিস ইটালির হয়ে গেল। তার মানে এখানে টোটাল ব্যাপারটা মোটামুটি ইটালিতে তখন ইউনিফিকেশন হয়ে গেছে। এবং তারপরেই 1870 তে যেটা আমি জার্মানি ইউনিফিকেশনে পড়িয়েছিলাম কি 1870-এ তখন ফ্রান্সের সঙ্গে প্রুসিয়ার যুদ্ধ হয়, ওটাকে ফ্র্যাঙ্কো প্রুসিয়ান ওয়ার বলে, এবং ওই ওয়ারে কি নাম, ওই ওয়ারে নেপোলিয়ন 3 হেরে যায় এবং খুব অপদস্থ হয়। এবং যেহেতু নেপোলিয়ন 3 হেরে গেছে তাহলে তো এখানে আর পোপকে বাঁচাবার কেউ নেই, কেন কি নেপোলিয়ন যখন প্রুসিয়ার সঙ্গে অ্যাটাক মানে যুদ্ধ লড়ছে তখন এখান থেকে সৈন্য নিয়ে গেছিল, তাও হেরে গেছিল, কেন কি বিসমার্কের সৈন্য বহুত স্ট্রং ছিল। তাই এবার কি হলো, এবার যখন ওইটা নেপোলিয়ন 3 নিজেই যখন হেরে গেছে আর পোপকে কি করে বাঁচাবে, এবার এখানেও এটা ইটালি নিয়ে নিল। কিন্তু ইটালি নেওয়ার পর কি হলো কি যেহেতু ইটালি যখন এটাকে ট্রিপল স্টেট বলা হতো, এবার পুরোটা নিয়ে নিল, নিয়ে নেওয়ার পর ঠিক এই জায়গাটা যে রোম সিটিটা আছে বললো, কেন কি ইটালি তো ক্যাথলিক, ফ্রান্সও ক্যাথলিক, আর ক্যাথলিক তখন গেছিল, তো যাতে লোকের মধ্যে ধর্মীয় ব্যাপারটা তো দরকার, তো ওনাকে পুরো একেবারে শেষ করে দিল, তো অন্যান্য লোকের কাছে একটা ভালো একটা বার্তা যাবে না। তাই তখন থেকে এই রোমকে আর কি পুরো রোম যে শহরটা আছে, যেটুকু শহরটা আছে ওই শহরটাকে ভ্যাটিকান সিটি বলে একটা রাজ্যের একটা একটা দেশের একটা স্বীকৃতি দিয়ে দেওয়া হলো এবং তার পোপকে বলা হলো আপনি এখানকার রাজা, আর পুরো বাদ বাকি পুরো ইটালিটাই আর কি স্বাধীন হয়ে গেছে। স্বাধীন হয়ে কি ইউনিফাইড হয়ে গেল, স্বাধীন তো হলেই তার সঙ্গে ইউনিফাইড হলো, কিন্তু এখানটা রোমকে আলাদা একটা জায়গা দিয়ে দিল। এটা হচ্ছে টোটাল হচ্ছে ইটালিয়ান ইউনিফিকেশন। কিন্তু এর মধ্যে এই পুরো ইউনিফিকেশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে পুরো এখানে এবার জার্মানি, অস্ট্রেলিয়া আর ইটালি এরা একটা কোয়ালিশন তৈরি হয়েছিল কখন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে। তার মানে হচ্ছে নেপোলিয়ন মরে যাওয়ার পর 1815 থেকে নিয়ে 1914 এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আর এটা হচ্ছে নেপোলিয়ন হেরে যায়। এর মধ্যে এই 100 বছর 99 বছর, এই 99 বছর আর কোনো ইউরোপে কোনো বড় যুদ্ধ হয়নি। এখানে শুধু রেভলিউশন হয়েছে, বিপ্লব হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, দেশ জড়ো হয়েছে, নতুন দেশ তৈরি হয়েছে এবং ইউরোপের উন্নতি হয়েছে এবং এত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে যে আমরা বলি কি আমাদের যতগুলো 7খানা কন্টিনেন্ট আছে 7খানা কন্টিনেন্টের মধ্যে ইউরোপ মহাদেশের চেয়ে বেশি উন্নত আর কোনো মহাদেশ নেই আমার মনে হয়। তো এইভাবে করে এটা হয়েছে, আমি এটা শেষ করলাম। এটা হচ্ছে আমি আশা করি পুরো ব্যাপারটা আমি বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ আপনারা জেনে গেলেন। এবার আপনারা যখনই বই খুলে পড়বেন আপনারা দেখবেন কি একেবারে ছবির মতন ভাসবে। পুরো মাজিনি থেকে নিয়ে শুরু, গ্যাস্টো মাজিনি থেকে নিয়ে শুরু করে কিং ভিক্টর থেকে শুরু করে প্রাইম মিনিস্টার কাউন্ট কেভার থেকে শুরু করে গ্যারিবাল্ডি থেকে শুরু করে আমি মোটামুটি ওটোমান বিসমার্ক
যেহেতু জার্মানির ওটা ছিলেন ওটাও আমি পড়লাম, তারপরে জার্মানি ওটোমান বিসমার্ক থেকে নিয়ে বাদ বাকি এখানে যতগুলো রিভলিউশনারি এবং নেপোলিয়ন 3 এই সবার গল্পটা আমি একসঙ্গে এখানে বললাম। আমি আশা করি কি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আর এরপরে আমরা মোটামুটি ন্যাশনালিজম ইন ইউরোপের জাতীয়তাবাদ তার চ্যাপ্টারটা আমরা মোটামুটি কমপ্লিট। তা এরপরে আমরা চলে যাব কোথায় যাব? আমরা চলে যাব রাশিয়ান রেভলিউশন কিভাবে হয়েছিল, তারপর আমরা যাব চাইনিজ রেভলিউশন এবং তারপর পর আমরা যেগুলো দেখবো। ঠিক আছে? তো আমাদের এই চ্যানেলটাকে এইসব পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, সাহায্য করবেন যাতে এই চ্যানেলটা আরো গ্রো করে, এবং বেল আইকনটা একটু টিপে দেবেন যাতে আমাদের সম্পূর্ণ সব কটা ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আশা করব আপনারা এর পরেরটা আবার দেখবেন। নমস্কার।